প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বাসায় ভালো আছো। গত 3 পর্বে আমি তোমাদের সামনে টেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রথম পর্ব ছিল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্বিতীয় পর্ব ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং তৃতীয় পর্ব ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আজকে তার ধারাবাহিকতায় আজকে আমি সেই টেন্সে আলোচনা করব এবং প্রেজেন্ট টেন্সের লাস্ট পর্বটি আজকে আমি করব, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তোমরা নিশ্চয়ই জানো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা যেহেতু গত পর্বে আলোচনা করেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখন এই টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে নিঃসন্দেহে দুইটি জিনিস এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে, একটি পারফেক্ট আর একটি হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। তাহলে নিঃসন্দেহে এই দুটি বিষয়ে তাতে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের দুজন সূত্র রয়েছে। যেমন কন্টিনিউয়াস টেন্স আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করেছিলাম, সেখানে কিন্তু পেয়েছিলাম চিনিবার উপায়। কি পেয়েছিলাম চিনিবার উপায়? যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসি তেসু তেসে যদি বা সি সে যদি থাকে তাহলে সেটিকে আমরা কন্টিনিউয়াস টেন্স বলি। তাহলে এই টেন্সে তাহলে ওই বাংলার বাক্যের ক্রিয়া শেষে যে অপশনগুলো আছে বা চিনিবার বিষয়গুলো আছে এখানেও কিন্তু সেই জিনিসটি কিন্তু এখানে দেওয়া হয়। আবার খেয়াল করো পারফেক্ট টেন্স, আমরা পারফেক্ট টেন্সে কিন্তু সাহায্যকারী ভার্ব পেয়েছিলাম হ্যাভ এবং হ্যাজ। নিঃসন্দেহে আমরা এখানেও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু হ্যাভ এবং হ্যাজ পাবো, শুধু তার সাথে কিছু শব্দ যুক্ত হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা দেখো এবং লক্ষ্য করো যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে করে আমরা প্রথমে চিহ্নিতকরণ করব। যেমন প্রথমে চিনিবার উপায়, চিনিবার উপায় বাংলা বাক্য ক্রিয়া, বাংলা বাক্য ক্রিয়া শেষে তেসি তেসো তেসে অথবা সি স সে যদি থাকে তাহলে সেইটিকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে চিহ্নিত করব। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ বলি, যেমন পড়ছি অথবা করিতেছি, করিতেছি দুইভাবে থাকতে পারে, একটি সাধু ভাষা আর একটি হচ্ছে চলিত ভাষা। এবং আমরা পূর্বে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু করেছিলাম যে যদি ভার্বটার সাথে যদি তেসি তেসু তেসে যদি যুক্ত থাকে সেই ভার্বটির সাথে আমরা কি যুক্ত করেছি? আইএনজি। যেমন রিড মানে হলো পড়া, তার সাথে আমরা কি যুক্ত করেছিলাম? আইএনজি। অতএব পরিপূর্ণ ওয়ার্ডটি হয়েছে হচ্ছে রিডিং। ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু এখানেও আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায় হচ্ছে যে বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেসি তেসো তেসে বা সি স সে যদি থাকে তাহলে তখন আমরা তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলব। আবার হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব যেমন আমরা পাবো হচ্ছে হ্যাজ বিন, হ্যাভ বিন। আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কিন্তু শুধুমাত্র পেয়েছিলাম হচ্ছে হ্যাজ এবং হ্যাভ, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু তার সাথে অতিরিক্ত শব্দ যুক্ত হবে বিন শব্দটি, যেমন হ্যাজ বিন, হ্যাভ বিন। আচ্ছা, তাহলে
প্রেজেন্ট পারফেক্ট যেমন আমরা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন সি স সে থাকলে যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলতে পারি, আবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সেও দেখতেছি যে সি স সে বা তেসে থাকলে প্রেজেন্ট পারফেক্ট মানে চিহ্ন কেমন করে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনটা, যেহেতু দুটো ক্রিয়ার শেষেই কিন্তু তেসে বা সি স সে আছে। এখানে সুন্দরভাবে চেনার একটা উপায় রয়েছে। যেমন নির্দিষ্ট সময় এবং অনির্দিষ্ট সময়, আমরা এই টেন্সের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, একটি হলো নির্দিষ্ট সময় আরেকটি হচ্ছে অনির্দিষ্ট সময়। আমরা প্রথমে নির্দিষ্ট সময়টাকে খেয়াল করব। নির্দিষ্ট সময়, নির্দিষ্ট সময় বলতে যে বিষয়গুলো আমরা এখানে ব্যবহার করি, যেমন বার, বার বলতে কোনগুলোকে বুঝি, যেমন শনিবার, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। এইরকম যদি টেন্সের মধ্যে এই বারগুলো যদি দেওয়া থাকে তখন তাকে আমরা নির্দিষ্ট সময় দেব। তারপরে যেমন আছে মাস, আমরা যে 12 মাসের যে নামগুলো রয়েছে এগুলো যদি ওই টেন্সের মধ্যে যদি যুক্ত করা থাকে তাহলে তখন তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ব্যবহার করব। তারপর আছে যেমন সাল, এই তিনটি বিষয় বিশেষ করে বার, মাস এবং যদি সাল যদি যুক্ত থাকে ওই সেন্টেন্সের মধ্যে তাহলে তাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে চিহ্নিতকরণ করব। আরেকটি মজার বিষয় হলো সেটি হচ্ছে যে অবশ্যই যখন বার, মাস এবং সাল যখন নির্দিষ্ট সময় যখন যুক্ত থাকবে তখন অবশ্যই সেখানে সিন্স শব্দটি আমাদেরকে ব্যবহার করতে হবে। আমরা একটু পরে এক্সাম্পলে যাব। এরপরে আসি অনির্দিষ্ট সময়। অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময়, অনির্দিষ্ট সময় বলতে যেমন আমরা বুঝি যাবত, ঘন্টা, ঘড়িয়া, ব্যাপিয়া, ব্যাপিয়া। এই ধরনের যদি বাক্যগুলো যদি ওই টেন্সটার মধ্যে যদি যুক্ত থাকে তখন তাকে আমরা অনির্দিষ্ট সময় বলে আখ্যায়িত করি এবং সেখানে কিন্তু একটি প্রিপজিশন ব্যবহার হবে, ফর শব্দটি ব্যবহার হবে। যেমন যাবত, যেমন বলছি, যেমন আমরা যদি বলি 3 ঘন্টা, 3 ঘন্টা, এখন 3 ঘন্টা যাবত, তাহলে দেখা যাচ্ছে যে 3 ঘন্টা মানে 24 ঘন্টার মধ্যে কোন ঘন্টা থেকে শুরু হয়েছে বা কোন ঘন্টা থেকে শেষ হয়েছে এটা কিন্তু আমরা বলতে পারবো না। অতএব ঘন্টাটা কিন্তু এখানে নির্দিষ্ট করে দেওয়া নাই, সেই জন্য এটাকে আমরা অনির্দিষ্ট সময় ব্যবহার হিসেবে চিহ্নিতকরণ করব এবং পাশাপাশি অবশ্যই কিন্তু আমরা এখানে ফর শব্দটি ব্যবহার করব। যখন নির্দিষ্ট সময় যখন ব্যবহার হবে তখন কিন্তু সেন্স ব্যবহার করব, আর যখন অনির্দিষ্ট সময় ব্যবহার হবে তখন কিন্তু আমরা ফর শব্দটি ব্যবহার করব। এখন আমরা একটু স্ট্রাকচারের দিকে যাব। লক্ষ্য করো স্ট্রাকচার, স্ট্রাকচারে যেমন আমরা বলতে পারি তুমি কি ব্যবহার করব, সাবজেক্ট, তারপরে কি ব্যবহার করব, হেল্পিং ভার্ব। নিঃসন্দেহে আমরা হেল্পিং ভার্বগুলো এর আগেও জেনেছি এবং এখানেও আমরা একটু আগে দেখলাম। তারপরে কি আছে, ভার্বের সাথে আইনি। যখনই আমাদের কন্টিনিউয়াস টেন্স থাকবে, আমরা জানি এরকম কন্টিনিউয়াস টেন্স কিন্তু টোটাল হচ্ছে 6টি। 6টি বলতে কীরকম, যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দুইটা, পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে হলো দুইটা, 4টা, ফিউচার কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে মোট হচ্ছে 6টা। এই 6টা কন্টিনিউয়াস টেন্সে অবশ্যই কিন্তু প্রত্যেকটি কন্টিনিউয়াস টেন্সের সাথে কিন্তু অবশ্যই ভার্বের সাথে আইন যুক্ত করতে হবে। আচ্ছা, তারপরে আমরা এখানে আসি যে অবজেক্ট অবজেক্ট এক্সটেনশন। অবজেক্ট অবজেক্ট এক্সটেনশন আমরা জানি যে একটি সেন্টেন্সের মধ্যে অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। যদি আমরা কি বা কাকে দ্বারা যদি প্রশ্ন করি তাহলে অবশ্যই আমরা সেটা অবজেক্ট পাবো। হ্যাঁ, কিছু কিছু সেন্টেন্সে দেখা যাবে যে অবজেক্ট কিন্তু আমাদের দেওয়া থাকে না, তখন আমরা অবজেক্টটাকে বাদ দিয়ে তখন আমরা এক্সটেনশন, এক্সটেনশন শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত শব্দ, অর্থাৎ তখন আমরা এক্সটেনশনের আমরা কাজ করি। যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের অবজেক্ট সম্পর্কে আমরা আলোচনা
যদি অবজেক্ট থাকে তাহলে অবশ্যই অবজেক্ট প্রথমে কিন্তু ব্যবহার করতে হবে। এটা তোমরা অবশ্যই পূর্বের ক্লাসে বিশেষ করে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আমি কিন্তু অবজেক্ট সম্পর্কে কিন্তু আলোচনা করেছিলাম। আচ্ছা, এখন আমরা একটা উদাহরণ দেখি, তোমরা লক্ষ্য করো। যেমন আমরা উদাহরণ খেয়াল করি, যেমন ছেলেটি 3 ঘন্টা যাবত বাড়িতে বইটি পড়ছে। 3 ঘন্টা যাবত ছেলেটি বাড়িতে বইটি পড়ছে। তাহলে আমরা তো জানি সাবজেক্ট সবসময় সাবজেক্ট কোথায় থাকে? সেন্টেন্সের শুরুতে। অতএব একটা ট্রান্সলেশন যখন দেওয়া থাকে তখন সবসময় কিন্তু সেন্টেন্সের শুরুতে থাকে। তাহলে তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি ছেলেটি, সেন্টেন্সের শুরুতে কি হয়েছে? ছেলেটির শব্দটি ব্যবহার হয়েছে। তাহলে নিঃসন্দেহে আমরা এটা কি বলবো? সাবজেক্ট। আমরা স্ট্রাকচার অনুযায়ী তাহলে প্রথমে কি ব্যবহার করবো? সাবজেক্ট। তাহলে ছেলেটি, তাহলে টি, আমরা তো জানি যে টি বা খানাখানি যদি কোনো ওয়ার্ডের সাথে যুক্ত থাকে তাহলে আমরা আর্টিকেল দা শব্দটি ব্যবহার করি। তাহলে এখানে আমরা কি করবো? দা বয়। তাহলে আমাদের কিসের কাজ হয়ে গেল? সাবজেক্টের কাজ হবে। এরপর আমাদের কিসের কাজ আছে? হেল্পিং ভার্বের কাজ আছে। তাহলে হেল্পিং ভার্ব আমরা জানি যে থার্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার থাকে তাহলে নিঃসন্দেহে আমরা হ্যাজ এবং হ্যাভ ব্যবহার করবো। থার্ড পারসন সিঙ্গুলার যদি ব্যবহার হয় তাহলে হ্যাজ ব্যবহার করবো, আর থার্ড পারসন যদি প্লুরাল নাম্বার হয় তাহলে হ্যাভ শব্দটি আমরা ব্যবহার করবো। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি সেই যে শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য আমরা শব্দটা ব্যবহার করবো হ্যাজ। আর প্রেজেন্ট পারফেক্ট যেহেতু কন্টিনিউয়াস টেন্স আছে তার সাথে আমরা যুক্ত করবো বি। তাহলে প্রথমে আমাদের স্ট্রাকচার অনুযায়ী ছিল, প্রথমে আমরা সাবজেক্ট ব্যবহার করার কথা ছিল, আমরা সাবজেক্ট ব্যবহার করেছি। তারপরে আমাদের হচ্ছে হেল্পিং ভার্ব ব্যবহার করার কথা ছিল এবং তারপরে আমরা হেল্পিং ভার্ব ব্যবহার করেছি। এরপরে কি আছে? ভার্ব। ভার্বটা আমরা সবসময় জানি কোনো একটা ট্রান্সলেশন যখন দেওয়া থাকে সেন্টেন্সের শেষে সবসময় ভার্ব শব্দগুলো ব্যবহার করা থাকে। তাহলে ভার্ব এখানে আমরা করছে। তাহলে প্রথমে আমরা দেখি রিড, আর যখনই আমরা জানি যে কন্টিনিউয়াস টেন্স থাকবে এবং যখন সে বা তেসে বা সি সে থাকবে তখন অবশ্যই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তাহলে আমরা এখানে কি করবো? আইএনজি যুক্ত করলাম। তাহলে হচ্ছে দ্য বয় হ্যাজ বিন রিডিং। এখন আমরা এখনো দেখবো যে এই সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্ট আছে কিনা। তাহলে অবজেক্ট কিভাবে বের করবো? আগে প্রথমে কি দিয়ে প্রশ্ন করবো, যেমন কি পড়ছে। তাহলে কি পড়ছে বলার সঙ্গে সঙ্গে যেমন অবজেক্ট আমরা পেয়ে যাচ্ছি কি? বইটি। যদি উত্তর যদি না পেতাম তাহলে আমরা অন্য শব্দগুলো ব্যবহার করতাম। যদি উত্তর পেয়ে যাই তাহলে অবশ্যই কিন্তু ওইটাকে আগে ব্যবহার করতেই হবে। তাহলে কি পড়ছে? বইটি পড়ছে। যেহেতু টি আছে তাহলে না, তারপরে হচ্ছে বই ইংরেজি হচ্ছে বুক। তারপরে এখন আমরা খেয়াল করবো 3 ঘন্টা যাবত বাড়িতে। এখন এক্সটেনশন আমাদের আগে ব্যবহার করব, করার পরে তারপরে আমাদের নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট সময় যেটি থাক না কেন আমরা সেই শব্দটি ব্যবহার করব। তাহলে বাড়িতে, তাহলে দা বুক অ্যাট হোম। এখন আমরা দেখতে পাচ্ছি এটা নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? নির্দিষ্ট সময় না অনির্দিষ্ট সময়? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এটি একটু অনির্দিষ্ট সময়, যেহেতু ঘন্টা দিয়ে ব্যবহার করা হয়েছে তাহলে অবশ্যই আমরা প্রিপোজিশন কি ব্যবহার করবো? ফর শব্দটি ব্যবহার করব। তারপরে গেছে 3 ঘন্টা, তাহলে হচ্ছে 3 আওয়ার্স। 3 আওয়ার্স। তাহলে দেখা যাচ্ছে দ্য বয় হ্যাজ বিন রিডিং দ্য বুক অ্যাট হোম ফর 3 আওয়ার্স। তাহলে আমরা দেখলাম যে অনির্দিষ্ট সময় যখন ব্যবহার হবে তখন আমরা এইভাবে করে ফর শব্দটি ব্যবহার করব। আচ্ছা, এবার যদি সেন্টেন্সটি যদি আমাদের এরকম থাকে যে ছেলেটি জানুয়ারি মাস থেকে, এবার দেখা যাচ্ছে যে ছেলেটি জানুয়ারি মাস থেকে, যেমন জানুয়ারি মাস থেকে বাড়িতে বইটি পড়ছে। তাহলে দেখা যাচ্ছে যে জানুয়ারি মাস, যেহেতু জানুয়ারি শব্দটি এখানে দেওয়া আছে তাহলে কি বোঝাচ্ছে? নির্দিষ্ট সময়। যখন নির্দিষ্ট সময় বোঝাবে তখন কিন্তু এই ফর শব্দটি আর ব্যবহার হবে না। তখন কিভাবে ব্যবহার করব? তখন অ্যাট হোম জানুয়ারি মান্থ।
তার আগে কি ব্যবহার করতে হবে? সিন্স ব্যবহার করতে হবে। সিন্স জানুয়ারি মাস। তাহলে যখন নির্দিষ্ট সময় ব্যবহার করা হবে তখন সিন্স ব্যবহার করতে হবে, আর যখন অনির্দিষ্ট সময় যখন ব্যবহার হবে তখন ফর শব্দটি ব্যবহার করতে হবে। আর পূর্বের মতোই আমরা যখন প্রশ্নবোধক যখন থাকবে, যদি প্রশ্নবোধক থাকে তাহলে হ্যাজ শব্দটা কোথায় যাবে? সাবজেক্টের সামনে ব্যবহার হবে। আর যদি নেগেটিভ ফর্ম থাকে, মানে নামবোধক যদি থাকে, তাহলে সাবজেক্টের পরে হ্যাজ নট বিন শব্দটি ব্যবহার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পূর্বের মতোই ট্রান্সলেশনের যে স্ট্রাকচারটা কিন্তু পূর্বের মতোই, শুধুমাত্র চেনার উপায়টাই শুধুমাত্র আমাদেরকে খেয়াল করতে হবে। যারা টেন্সটাকে ভালো করে চিনতে পারবে, বিশেষ করে ভার্ব হচ্ছে চেনার একমাত্র মাধ্যম। যারা ভার্ব ভালো করে দেখবে এবং তার পেছনে কি যুক্ত করা আছে, এই যুক্তগুলো দেখার উপর নির্ভর করে টেন্সটাকে চিহ্নিত করতে হবে এবং সেইভাবে করে স্ট্রাকচারের মাধ্যমে আমরা আমাদের কাজটি সমাধান করব। এই ছিল আজকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আশা করি তোমরা ভিডিওটি লক্ষ্য করেছো এবং ভালো করে আরও লক্ষ্য করবে, এবং যদি বুঝতে না পারো তাহলে মোবাইল নাম্বার দেওয়া আছে, সেই মোবাইল নাম্বার আমার সাথে যোগাযোগ করবে, সেটা আমি পারদর্শী চেষ্টা করবো সেটি বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে, আজ আমরা এখানে সবাইকে ধন্যবাদ।